করাইল বস্তিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫০০ ঘরবাড়ি। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক AKM শাকিল নেওয়াজ। জনাব শাকিল নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনি দেখছিলেন, আমাদের সহকর্মীর মাধ্যমে আপনি শুনছিলেন যে কি ধরনের মানবেতর জীবনযাপন করছে। আসলে শুধু করাইল বস্তি কিন্তু নয়, আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে বারবারই এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং করাইল বস্তিতেও বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে প্রতি বছরই একবার দুবার করে আগুনের ঘটনা ঘটেছে। প্রতিবার আগুন লাগে, তদন্ত কমিটি হয়, নানা সুপারিশও করে তদন্ত কমিটি, কিন্তু তারপরে এই যে সুপারিশগুলো কোনো কার্যকর ব্যবস্থা, সুপারিশগুলো বাস্তবায়ন আসলে হয় না। কি কারণ, আপনার কি মনে হয়? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, ঢাকা শহরে কয়েক হাজারের উপরে বস্তি রয়েছে। এই বস্তিগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনার রাজনীতিবিদদের হাতে ইয়ে, ওনাদের মাধ্যমেই অনেক কিছু এখানে কিন্তু হয়ে থাকে। আমাদের সময় দেখেছি যে রাজনৈতিক আন্দোলনের জন্য তারা আগুন লাগিয়ে দেয়। তো এখানে আসলে আগুন লেগেছে এটা কিভাবে আমি বলবো না, তবে একটা জিনিস এখানে হলো যে তারা যেন হ্যান্ডিক্যাপ না হয় সেখান থেকে বের করে আসতে হবে। এই বিগত 20-30 বছর ধরে এরকমই বা তার উপরেতে এই ঢাকার এই বস্তিগুলো এরকম ভাবেই চলে আসতেছে এবং এক একটা বস্তিতে কিন্তু 3-4 বার আগুন লাগছে। কিন্তু এটা কেন এই যে পড়ে যাচ্ছে, আবার দেখবেন যে আরেক খেলা শুরু হবে এখানে। তো আমি আপনাকে এখানে যে আপনার কোশ্চেনটা আসতে চাই, যে যে জিনিসটা আপনাকে এখানে বলেছেন, সেটা হলো যে সবাইকে এখানে কিন্তু দায়বদ্ধ হতে হবে। তদন্ত করতেছে ফায়ার সার্ভিস, সে কিন্তু দিচ্ছে তদন্তের রিপোর্টটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটার যে দেখভাল করে সে হলো স্থানীয় সরকার। স্থানীয় সরকার আন্ডারে হলো সিটি কর্পোরেশন। এখন স্থানীয় সরকারকে জিজ্ঞেস করেন যে এই পর্যন্ত যে রিকমেন্ডেশন গুলো দিয়েছেন ফায়ার সার্ভিস থেকে বা বিভিন্ন ইয়ে থেকে, তারা কি বাস্তবায়িত করছে, সিটি কর্পোরেশন কতদূর বাস্তবায়িত করেছে। আমার জানা মতে ওয়াসা এখানে হাইড্রোজেন লাইন করার কথা, বারংবার এই জিনিসগুলা নিয়ে আসা হয়েছে, তারা কতটুকু করতে পেরেছে। এই জায়গাগুলোতে যদি আপনারা না ধরেন তাহলে কিন্তু আজীবন এগুলা রিপিটেশন কিন্তু হবে। এই দায়িত্ব যারা ব্যর্থ হয়েছে তাদেরকে ধরতে হবে, ধরলে পরেই দেখবেন যে আপনার কিন্তু একটা স্ট্রিম লাইনে আসবে। তদন্তই কিন্তু কিছু না, আর যেতে গাফলতি যাদের আছে তাদেরকে এখানে নিয়ে আসতে হবে। আপনি তাহলেই গাফিলতির কথা বলছিলেন, এই যে বস্তি এলাকায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, দায় কার সবচেয়ে বেশি বলে আপনার মনে হয়? দায়িত্ব এখানে যদি বলেন রাজনৈতিক সদিচ্ছা না হলে পরে এটা কোনোদিন বস্তির আগুন এটা নেভানো যায় না। এটা জমি দখল, তারপরে রাজনীতির বিভিন্ন আন্দোলনের জন্য এখানে হয়ে থাকে। তো রাজনীতিবিদ থেকে শুরু করে সরকারের এই পর্যন্ত রেগুলেটরি বডি পর্যন্ত দায় দায়িত্ব এদের নিতে হবে। আর সর্বোপরি হলো যে একটা বস্তিতে এরকম ইনহিউম্যান কন্ডিশন এখানে জীবনযাপন করবে, ঘরগুলা কেন এত লাগালাগি থাকবে, সেখানে তাদেরকে সুন্দর বসবাসের জায়গা কেন দিবে না, কেন চোরাই ভাবে ইলেকট্রিক্যাল লাইন নেবে, কেন গ্যাস লাইন চোরাই ভাবে তারা ইউজ করবে, তাদেরকে একটা সম্মানজনক জীবন কেন দিবে না। এর দায়িত্ব কিন্তু সরকার প্লাস যারা রাজনীতিবিদ সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে প্রতিবারই আমরা কিন্তু দেখি সরকারি বেসরকারি পর্যায়ে নানা ঝুঁকি চিহ্নিত করার কিন্তু জরিপগুলো হয়। সেই জরিপগুলো আসলে কার্যকরভাবে করাইল বস্তি ধরুন বা অন্যান্য রাজধানীর যে বস্তিগুলো আছে সেখানে আসলে কার্যকরভাবে প্রয়োগ কি হচ্ছে আপনার মনে হয়? এটা মোটেই কার্যকর হচ্ছে না। আপনি ফায়ার সার্ভিসকে বারে বারে খলনায়ক বানাইলে পরে হবে না। এটা কিন্তু অনেক মানে ইনক্লুডিং আপনি যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে রয়েছেন তাদেরকে সবাইকে, সমস্ত টেলিভিশন থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে বস্তি থেকে শুরু করে রিপোর্ট দেওয়া হয়েছে কনসার্ন মিনিস্ট্রি থেকে। কিন্তু তারা যদি আজকে না করে তাহলে কেমন হবে? আজকে ঢাকা বাংলাদেশ মেডিকেল কলেজে আগুন লাগলে, পৃথিবীর বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হলে বাংলাদেশ মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, তাদের কোনো গরজ নাই, তাদের কোনো ইমপ্রুভমেন্টের কোনো কিছু নাই। দেখেন 20টা-30টা চিঠি আপনি দেওয়া হয়েছে, যদি ইম্পর্টেন্স না দেয় তাদেরকে যদি আপনি দায়বদ্ধতার ভিতর না নিয়ে আসেন জি, জনাব তাহলে শাকিল তো নওয়াজ, হবে। অগ্নিকাণ্ড ছাড়াও সাম্প্রতিক সময়ে আমরা যে ভূমিকম্প সহ নানা প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা ঝুঁকিতে রয়েছে ঢাকাবাসী, বিশেষ করে অসংখ্য ভবন কিন্তু বিল্ডিং কোড না মেনে তৈরি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই ভয়াবহ ঝুঁকি থেকে বাঁচার কোনো উপায় আছে কি?
ডেফিনেটলি আছে, যে যার জায়গায় যদি কাজ করে তাহলে এরকম হতো না। রাজুক যদি তার জায়গায় কাজ করতো, যে কাম হোয়াট মে, আমি জানি যে এখানে ভূমিকম্প হবে 7 রিক্টার স্কেলে বা 8 রিক্টার স্কেলে, কেন সে অনুমোদন দিবে যে 7 বা 8 রিক্টার স্কেলে বিল্ডিং তৈরি করতে? কোড না মেনে কেন করবে? আমি আপনাকে বলি, বাংলাদেশের যে এই বিল্ডিং গুলা ভেঙে যাচ্ছে, মানুষ মৃত্যুর দায় দায়িত্ব কিন্তু আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার এবং এদেরকেই নিতে হবে, কারণ এরাই অ্যালাউ করছে থেকে এই জিনিসগুলো হচ্ছে। আরেকটা বড় জিনিস হলো, আমাদের ভিতরে কিন্তু বাংলাদেশে, আমি যেহেতু এই ডিজাস্টার নিয়ে পড়ালেখা করেছি, এটা নিয়ে 14 বছর ধরে আছি, বাংলাদেশে কিন্তু এই যে ভূমিকম্প নিয়ে আমরা বিভিন্ন জন বিভিন্ন কথা বলি, বিদেশ থেকে তথ্য পেয়ে, কিন্তু এটা রিসার্চ করে প্রাইমারি ডাটা নিয়ে তথ্য কিন্তু আমাদের নাই। কেউ গো মানে বড় জলায় বলতে পারবো না যে আমার রিসার্চ বা আমার এই ইয়ের থেকে আমি এটা পেয়েছি, এখানে 8 রিক্টার স্কেলের ভূমিকম্প হবে। আমরা শুধু বিদেশের সেকেন্ডারি তথ্য নিয়ে এগুলো করে লোকজনকে পাগল করে দিচ্ছি। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে ফোকাস দিতে হবে। অনেক ভালো লোক আছে, অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে আপনার মাঠে লাগান, রিসার্চ করেন, আসলে জিনিসগুলো বের করে নিয়ে আসেন। আর আমি কেন 72,000 বিল্ডিং বলবো? আমি কি একটা একটা বিল্ডিং কি গুনে বের করেছি যে বিল্ডিংটা ভূমিকম্পে ভেঙে যাবে? অনেক পুরাতন বিল্ডিং আছে যেগুলো ভাঙবে না। আমি আজকে 4-5টা বিল্ডিং আমি দেখেছি যে এগুলো নতুন বিল্ডিং এর চেয়ে অনেক শক্তিশালী। জি, কেন তাহলে বুঝতে আপনি পেরেছি এই জনাব শাকিল নামাজ। আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।